ইরান আমেরিকার যুদ্ধ চলছে চলছে এই কারণে বলছি। কার্যত নামে এটি যুদ্ধবিরতি হলেও সবশেষ 2 দিনের ঘটনাক্রম পাল্টে গিয়েছে। যুদ্ধ কি আবারও শুরু হলো? তো এখন দেখা যাচ্ছে যে এই যে অ্যাপাচি হেলিকপ্টার এবং যেখানে ট্রাম্প রেড লাইন দিয়েছিলেন যে কোনো আপনার ইউএস সোলজার যদি মারা যায় তাহলে আমরা একদম পূর্ণ উদ্যমে আক্রমণ করব, সেটা কিন্তু হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের উপর প্রচন্ড একটা চাপ আছে যাতে কোনো না কোনো চুক্তি করে এই যুদ্ধ থেকে উনি বের হয়ে যান। কারণ ইরান যে শর্তগুলো দিচ্ছে ওই শর্তগুলো মানা আমেরিকার পক্ষে কঠিন। ইরান আমেরিকার যুদ্ধ চলছে চলছে এই কারণে বলছি। কার্যত নামে এটি যুদ্ধবিরতি হলেও সবশেষ 2 দিনের ঘটনাক্রম পাল্টে গিয়েছে। আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জের ধরে আমেরিকা টানা 2য় দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে। এটিকে পাল্টা হামলা বলা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন ইরানের হামলার প্রতিশোধ হিসেবে এটি চালানো হচ্ছে, কিন্তু ধারণা করা হয়েছিল এটি মর্যাদার লড়াই হিসেবে প্রথম দিনের হামলার পর আক্রমণ থেমে যাবে। কিন্তু আজকে তিনি ঘোষণা দিয়েছেন আরো কঠোর আঘাত হানা হবে এবং সেই আঘাতটি হানা শুরু হয়ে গেছে। আজকে যে 2য় দিনের মতো হামলাটি শুরু হলো, ধারণা করেছিলাম আমরা অনেকেই কালকে যখন বিশ্লেষণ করছিলাম বলছিলাম যে এটি করতে হয়। পাল্টা হামলা যুদ্ধের নিয়ম হলো, যখনই আপনাকে হামলা করা হয় আপনি একটি পাল্টা হামলা করে আপনার মর্যাদা, আপনার ইমেজ, সেটিকে আপনি অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু যখন আজকে 2য় দিনের মতো ঘটনা বেড়ে যায় তখন আসলে প্রশ্ন তৈরি হয় যে যুদ্ধ কি আবারও শুরু হলো? আচ্ছা, প্রথম কথা, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি দর্শকদেরকে বলবো, একজন আমেরিকান প্রফেসর ইউনিভার্সিটি অফ শিকাগোর রবার্ট ফে, উনি খুব সুন্দর অ্যানালিসিস করছেন এবং উনার যে থিওরিটা হচ্ছে এসকেলেশন ট্র্যাপ, যেখানে উনি বলছেন যখন এরকম দুটি রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে যায় তখন কি হয়, তখন এই যে আক্রমণ প্রতি আক্রমণ এটা একটা ট্র্যাপের মতো হয়ে যায়। এই এসকেলেশনটা রোধ করা যায় না, কারণ প্রতিটা দেশই চিন্তা করছে যে তারা যদি থেমে যায় এখানে তাদের ইমেজ আক্রান্ত হবে। এবং উনি অনেক ধরনের উদাহরণ, বিশেষ করে ভিয়েতনাম ওয়ারের উদাহরণ দিয়েছেন। তো উনি বলছেন এখন আমরা ওই এসকেলেশন ট্র্যাপের মাঝামাঝি একটা জায়গায় আছি, এবং এসকেলেশনটা এই কালকের আক্রমণের আগ পর্যন্ত উনি বলছিলেন যে এসকেলেশনটার কন্ট্রোলে আছে ইরান। হ্যাঁ, যে ইরান ঠিক করবে কতটা এসকেলেশন হবে। এখন দেখা যাচ্ছে যে এই যুদ্ধে আমেরিকা, মানে আরেকটা হচ্ছে যুদ্ধের অলিখিত নিয়ম যে আপনার এই যে পাল্টা আক্রমণ আক্রমণ এটা প্রপোর্শনাল হতে হবে। হ্যাঁ, আমি একটা আক্রমণের উত্তরে আমি যদি তার 10 গুণ শক্তি ব্যয় করি তাহলে কিন্তু আমি আরো এটাকে আরো এসকেলেট করে দিলাম, কারণ এরপরে যে আবার আক্রমণটা আসবে সেটা ওভাবে আসবে। তো এখন দেখা যাচ্ছে যে এই যে অ্যাপাচি হেলিকপ্টার এবং যেখানে ট্রাম্প রেড লাইন দিয়েছিলেন যে কোনো আপনার ইউএস সোলজার যদি মারা যায় তাহলে আমরা একদম পূর্ণ উদ্যমে আক্রমণ করব, সেটা কিন্তু হয়নি। যে দুইজন আপনার পাইলট ছিল দুজনকে উদ্ধার করা গেছে। হ্যাঁ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এইটার যে আপনার জবাবটা সেটা প্রথমে প্রপোর্শনাল ছিল, কিন্তু এখন কিন্তু আর প্রপোর্শনাল নাই। হ্যাঁ, এখন এটা থেকে বলা হচ্ছে আবার আপনার ওদের ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার আক্রমণ করা হবে, সেটা কিন্তু ওয়ার ক্রাইমের আওতায় পড়ে। যাই হোক না কেন, তো এখন দেখা যাচ্ছে এই এসকেলেশনটা আমেরিকার পক্ষ থেকে হচ্ছে। আচ্ছা, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। হ্যাঁ, একটা ফ্যাক্টর এরকম যে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর প্রচন্ড একটা চাপ আছে যাতে কোনো না কোনো চুক্তি করে এই যুদ্ধ থেকে উনি বের হয়ে যান। কিন্তু হুম, হুম। কোনো না কোনো চুক্তি যখনই করবেন এক অর্থে আমেরিকার পরাজয় স্বীকার করা হবে। তো এখন উনি এটাও করতে চাচ্ছেন না, আবার আবার যুদ্ধটা বন্ধও করতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে উনার পার্সোনাল অনেকগুলো স্টেক আছে, কারণ বোঝা যাচ্ছে যে এই যুদ্ধের কারণে এবং অর্থনীতির উপর যে প্রভাব পড়েছে তার কারণে এই মিড টার্ম ইলেকশনে আর ডেমোক্রেটরা অনেক ভালো করবে। ডেমোক্রেটরা হাউস তো পাবেই, ডেমোক্রেটরা যদি সেনেটে একটা মেজরিটি পায় তাহলে ট্রাম্পের নেক্সট 2 বছর যে উনি প্রেসিডেন্ট থাকবেন পুরা সময়টাই কিন্তু ইমপিচমেন্টের পরে ইমপিচমেন্ট চলতে থাকবে। কাজে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এরকম বলছেন যে আমি মিড টার্ম নিয়ে মাথা ঘামাই না, আমি ইনফ্লেশন নিয়ে মাথা ঘামাই না, কিন্তু এই মিড টার্ম ইলেকশনের রেজাল্টটা কন্ট্রোল করা ওনার পক্ষে খুবই জরুরি। না হলে কিন্তু এই যদি এই ডেমোক্রেটরা হাউস হয়তো পাবে, সেনেট পাবে কিনা জানি না, এবং খুব অল্প মেজরিটি, ধরুন 51-49 পেলে এটা হয়তো হবে না, কিন্তু যদি খুবই ভালো মেজরিটি পায়
তাহলে কিন্তু আমরা শেষ 2 বছর আমরা খালি ইমপিচমেন্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, তো ওকে। ওইটা উনি জানেন, ওইটা উনি রোধ করতে চান। হ্যাঁ, কিন্তু যে কোনো চুক্তি করতে গেলে আপনার একটা ইমপ্লিসিটলি একটা আমেরিকার পরাজয় স্বীকার করতে হবে, কারণ ইরান যে শর্তগুলো দিচ্ছে ওই শর্তগুলো মানা আমেরিকার পক্ষে কঠিন। যেমন ইরানের যে বিপুল পরিমাণে টাকা ফ্রোজেন আছে, ইরান সেগুলো ফেরত দেয়, এবং এগুলোর ইতিহাস কিন্তু শুধু আজকের ইতিহাস না, শুধু স্যাংশনের ইতিহাস না, এটা ইভেন আপনার 1970s-এ যখন ওই যে ইরান কন্ট্রা ওয়ারের অনেকগুলো যেখানে আমেরিকা আপনার কি বলবো মানে ইরানের থেকে মানে অস্ত্র সরবরাহ করছিল, কিন্তু এটা ডিরেক্টলি না। তো ওই অস্ত্রের জন্য অনেকখানি টাকা নিয়েছিল, কিন্তু অস্ত্র সরবরাহের আগেই ইরানের আপনার রেভলিউশন হয়ে যায়। ওই টাকাটা এত বছর ধরে আমেরিকা আটকে রেখেছে, এবং ওই টাকার যে ইন্টারেস্ট সেটা কিন্তু টাকার থেকে 10 গুণ বেশি, অনেক টাকা, এটা বিলিয়নস অফ ডলার। হ্যাঁ, ওই টাকাটাও ইরান ফেরত চায়, কিন্তু এখন এগুলো এমন ধরনের জিনিস, এই টাকাগুলো ফেরত দেওয়া লিগালি খুবই অসুবিধার, কারণ এখানে তো ইরান কন্ট্রা এগুলো জিনিস আছে। যেমন ওবামার সাথে যখন ওই যে ডিলটা হলো, পিস ডিলটা, তখন কিন্তু প্লেনে করে এরকম বিলিয়নস অফ ডলার পাঠিয়েছিল, জাস্ট ক্যাশ। আপনার মনে হয় কাতারে পাঠিয়েছিল, কাতার থেকে ইরান নিয়ে গেছে, এই টাইপের, বা কুয়েতে বা কাতার থেকে। হ্যাঁ, তো এরকম অনেক ধরনের জিনিস আছে, অনেক কমপ্লিকেটেড জিনিস যেগুলো ঠিক লিগাল না, কিন্তু এই যখন কন্ডিশনটা সাইন করা হবে তখন তো এটা একটা বাইন্ডিং জিনিস, এটাতেও আমেরিকাও যেতে চাচ্ছে না। আর যদিও ইরানের অর্থনীতির উপর অনেক প্রভাব পড়েছে, যুদ্ধ ইরানও চায় না, কিন্তু ইরান চাচ্ছে এটাকে টেনে অ্যাটলিস্ট মিড টার্ম পর্যন্ত নিয়ে যেতে, যাতে ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ারের উপর একটা মানে যতখানি সম্ভব আপনার নেগেটিভ একটা ইম্প্যাক্ট করে। তো এখন এই যে, এবং তার মধ্যে আরেকটা পার্টি আছে ইসরায়েল, তারা চাচ্ছে না কোনোভাবেই কোনো ট্রিটি হোক। তো এখন আপনি দেখেন যাদের স্টেক আছে, যারা শান্তি চুক্তি চায়, তাদেরও অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আর তার মধ্যে একটা বড় পার্টি আছে কোনোভাবে শান্তি চুক্তি চায় না। কাজে এখানে যেটা আমি কথা বললাম, রবার্ট পেপের কথা বললাম, যে উনার বিশ্লেষণ হচ্ছে যে এটা শান্তি চুক্তির দিকে যাবে না, মানে এটা এসকেলেশন ট্র্যাপ, এমন একটা জিনিস যে যখনই একটা শক্তি আবার বেশি শক্তি ব্যবহার করে, একটা পক্ষ বেশি শক্তি ব্যবহার করে আক্রমণ করে, তখন ওইটা খালি বাড়তে থাকে। এবং একটা পর্যায়ে গিয়ে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে একটা পক্ষকে মেনে নিতে হবে, না আমরা হেরে গেছি। সেটা কিন্তু আমেরিকাও, মানে সেটা করতে আমেরিকা রাজি না, কারণ তাহলে একদম এম্পায়ারের পতনটা একদম ট্যাঞ্জিবল হয়ে যায়। কিন্তু সেটা ইরানও করতে রাজি না, কারণ ইরানের কিন্তু এখন একটা অনেক শক্তিশালী একটা অবস্থান ইরান আছে। হ্যাঁ, কাজে আমার কাছে মনে হয় যে এই চুক্তিটা, এই চুক্তি নিয়ে খালি কথা হতে থাকবে, স্টেলমেট থাকবে, কিন্তু চুক্তিটা হবে।